Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ফাইনাল ইয়ারের আন্তর্জাতিক আইনের গ্রুপ বি এর দ্বিতীয় ক্লাস। ৪র্থ নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্র সংক্রান্ত বিবাদ নিষ্পত্তির জন্য ১৯৮২ সনে জাতিসংঘ সমুদ্র আইনে নির্দেশিত বিবিধ পদ্ধতিসমূহ কি কি? সংক্ষেপে আলোচনা করো। এরিয়া বলতে কি বোঝো? এরিয়া নিয়ন্ত্রণকারী নীতিসমূহ আলোচনা করো। দ্রুত পশ্চাৎ ধাবন কি? ১৯৮২ সনের সমুদ্র আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তাহলে সমুদ্র সংক্রান্ত বিবাদ নিষ্পত্তির জন্য ১৯৮২ সনে জাতিসংঘ সমুদ্র আইনে নির্দেশিত বিবিধ পদ্ধতিসমূহ কি কি? সংক্ষেপে আলোচনা করো। ভূমিকা: সমুদ্র সংক্রান্ত বিবাদ শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা আন্তর্জাতিক সমুদ্র আইন রাষ্ট্রদ্বৈত সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএন ক্লজ পার্ট এক্স-বি সেটেলমেন্ট অফ ডিসপিউট এর বিবাদ সমাধানের জন্য বিভিন্ন পদ্ধতির সুস্পষ্ট নির্দেশনা দেয়। এগুলো মূলত দুই ভাগে বিভক্ত: কূটনৈতিক অবাধ পদ্ধতি, বাধ্যতামূলক বিচারিক পদ্ধতি। কূটনৈতিক অবাধ পদ্ধতি আলোচনা: রাষ্ট্রদ্বয় বা পক্ষসমূহের মধ্যে সরাসরি আলোচনা, বিবাদের শিরোনাম, সময়সীমা, প্রাথমিক অবস্থা নির্ধারণ করা হয়। এটি সবচেয়ে সাধারণ প্রথম ধাপ। মধ্যস্থতা: এক বা একাধিক নিরপেক্ষ পক্ষ তৃতীয় রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থা দ্বারা সমাধানের চেষ্টা মধ্যস্থতাকারী সমাধান প্রস্তাব করে, কিন্তু বাধ্যতামূলক নয়। সমঝোতা: সমঝোতা কমিশন গঠন, কমিশনের সমস্যা পর্যবেক্ষণ করে রিপোর্ট বা সুপারিশ প্রণয়ন করে। রাষ্ট্রসমূহ এই সুপারিশের মানার বাধ্যবাধকতা নেই। তদন্ত: নিরপেক্ষ কমিশন বা বিশেষজ্ঞ দল দ্বারা ঘটনার সত্যতা ও আইনগত প্রেক্ষাপট নির্ধারণ রাষ্ট্রসমূহ এই রিপোর্টের আলোকে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে। সালিশ: পূর্ব নির্ধারিত বা সম্মতি অনুযায়ী বিচারক বা সালিশকর্তা মনোনীত সিদ্ধান্ত সাধারণত বাধ্যতামূলক নয়, শুধুমাত্র সুপারিশমূলক। কূটনৈতিক পদ্ধতিগুলো প্রধানত স্বেচ্ছাশাসিত, আলোচনামূলক এবং শান্তিপূর্ণ সমাধানের দিকে কেন্দ্রিত। বাধ্যতামূলক বিচারিক পদ্ধতি: যদি কূটনৈতিক পদ্ধতি ব্যর্থ হয়, ইউএন ক্লজ রাষ্ট্রসমূহ বাধ্যতামূলক পদ্ধতি বিবাদের সমাধান করার সুযোগ দেয়। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি ITLOS 1996 সালে স্থাপিত আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল ইউএন ক্লজ অনুযায়ী পার্ট এক্স-বি উল্লেখিত বিবাদ নিষ্পত্তি করতে সক্ষম। বিশেষজ্ঞ বিচারকরা আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী সিদ্ধান্ত প্রদান করে। উদাহরণ: ডিপ সি বেড মিনিং EEZ বিরোধ। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ আন্তর্জাতিক সাধারণ আইনে ভিত্তি বিবাদ সমাধান। রাষ্ট্র সমঝোতার বাইরে গেলে ITLOS এর বিকল্প। বড় রাষ্ট্র বা রাজনৈতিকভাবে সংবেদনশীল বিবাদে বেশি ব্যবহৃত হয়। সাধারণ সালিশ অ্যানেক্স V2 এর আওতায় স্বাধীন বা অ্যাডহক আরবিট্রেশন ট্রাইব্যুনাল গঠন। সাধারণত 5 জন বা 7 জন সদস্যের বিচারক দ্বারা পরিচালিত। সিদ্ধান্ত বাধ্যতামূলক। বিশেষ সালিশ বিশেষ বিষয়ভিত্তিক বা আরবিট্রেশন, যেমন বিশেষ ধরনের EEZ বা সমুদ্র সীমান্ত বিরোধ। অ্যানেক্স V2 এর 3টি ধারাবদ্ধ প্রক্রিয়া উল্লেখ রয়েছে। বিবাদমান নিষ্পত্তিতে রাষ্ট্রের পছন্দ। ইউএন ক্লজ রাষ্ট্রকে নির্ধারণের স্বাধীনতা দেয়, তবে বাধ্যতামূলক পদ্ধতিতে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে হয়। উদাহরণ: ITLOS অ্যানেক্স V আরবিট্রেশন বা ICJ এর মামলায় দায়ের করার আগে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক। বিশেষ বৈশিষ্ট্য: শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা, বাধ্যতামূলক অবাধ পদ্ধতির সমন্বয়, বিবিধ সময়সীমা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ। সব ধরনের সমুদ্র বিষয়ক বিবাদ EEZ, ম্যারিটাইম বাউন্ডারি, হাই সি, দ্য এরিয়া অফ ফিশারিজ, সাবমেরিন ক্যাবলস এর প্রযোজ্য। রাষ্ট্রসমূহ স্বাধীনতা ও মানবজাতির স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা। এরিয়া বলতে কি বোঝো? এরিয়া নিয়ন্ত্রণকারী নীতিসমূহ আলোচনা করো। এরিয়া বলতে সাধারণত কোনো নির্দিষ্ট স্থান বা ভূমি বোঝায়। এটি বিভিন্ন প্রসঙ্গ বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। ভৌত বা জ্যামিতিক অর্থে দ্বিমাত্রিক কোনো স্থান বা আয়তন। উদাহরণ: বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ বৃত্তের ভিতরে স্থান। পরিমাপের একক বর্গ মিটার, m² বা বর্গ কিলোমিটার, km² ইত্যাদি। পরিকল্পনা প্রশাসনিক অর্থে কোনো এলাকা ব্যবহার উদ্দেশ্য অনুযায়ী ভাগ করা হয়। উদাহরণ: আবাসিক এরিয়া মানুষের বসবাসের জন্য, শিল্প এরিয়া কলকারখানা বা উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত, বাণিজ্যিক এরিয়া দোকান, অফিস, মার্কেট ইত্যাদি। প্রাকৃতিক সংরক্ষণ এরিয়া বন, নদী, বন্যপ্রাণী সংরক্ষণ। সহজভাবে বলা যায় এরিয়া হলো কোনো নির্দিষ্ট স্থান যেখানে পরিমাণে কার্যক্রম বা ব্যবহার পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। এরিয়া নিয়ন্ত্রণকারী নীতিসমূহ আলোচনা করো। এরিয়া নিয়ন্ত্রণের ধারণা। এরিয়া নিয়ন্ত্রণ বলতে বোঝায় নির্দিষ্ট ভূমি বা এলাকার ব্যবহারের জন্য আইন, নীতি, পরিকল্পনা প্রয়োগ করা, যাতে স্থানটি পরিকল্পিত, সুশৃঙ্খল ও পরিবেশ বান্ধবভাবে ব্যবহার করা যায়।
উদাহরণ শহরে আবাসিক, শিল্প, বাণিজ্যিক এলাকা নির্ধারণ ও বনাঞ্চল সংরক্ষণ। এর মূল উদ্দেশ্য হলো উন্নয়ন নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করা, জনস্বাস্থ্য, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, সংঘর্ষ, অনিয়মিত ব্যবহার কমানো। প্রধান নীতিসমূহ: জমি ব্যবহারের নীতি, ভূমি বা এলাকা কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হবে তা নির্ধারণ করা। ধরন: আবাসিক এলাকা মানুষের বসবাসের জন্য, শিল্প এলাকা কলকারখানা উৎপাদনের জন্য, বাণিজ্যিক এলাকা মার্কেট, দোকানিতে, অফিস, কৃষি জমি, ফসল, পশুপালন ইত্যাদি। সংরক্ষিত এলাকা বন, নদী, প্রাকৃতিক সংরক্ষণ। উদ্দেশ্য: এলাকার ব্যবহারে বিশৃঙ্খলা যন্ত্র কমানো। ঘনত্ব, জনসংখ্যা নিয়ন্ত্রণ, নির্দিষ্ট এলাকার জন্য জনসংখ্যা ও ভবনের ঘনত্ব সীমিত করা। শহরের আবাসিক ব্লকে 1 মিটারে একটি মিটার স্কোয়ারে সর্বাধিক বাড়ির সংখ্যা নির্ধারণ। সুবিধা: নাগরিক জীবন মান উন্নয়ন, যানজট দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি কমানো। উচ্চতা নিয়ন্ত্রণ, নির্দিষ্ট এলাকা ভবনের সর্বাধিক উচ্চতা নির্ধারণ। আবাসিক এলাকা 5 থেকে 6 তলা পর্যন্ত, বাণিজ্যিক এলাকা 20 তলা পর্যন্ত। উদ্দেশ্য: সূর্যপ্রকাশ, বাধা চলাচল সৃষ্টি, সংরক্ষণ ও নগর দৃশ্য ও নিরাপত্তা বজায় রাখা। পরিবেশ সংরক্ষণ নীতি: নদী, জলাশয়, বন, সাগর, উপকূল সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ, পানি, বায়ু মান নিয়ন্ত্রণ। নদী তীরবর্তী এলাকায় শিল্প কার্যক্রম সীমিত করা। বনাঞ্চলে ভবন নির্মাণ নিষিদ্ধ। জোনিং ও উন্নয়ন পরিকল্পনা: নগর বা গ্রামীণ এলাকাকে কার্যক্রম অনুসারে ভাগ করা। নিয়ন্ত্রিত নকশা অনুযায়ী রাস্তা, বিদ্যালয়, হাসপাতাল, মার্কেট স্থাপন। সুবিধা: স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা, অপরিকল্পিত অবকাঠামো ও জমি হস্তান্তর প্রতিরোধ। অন্যান্য বিশেষ নীতি: পর্যায়ক্রমিক উন্নয়ন নীতি, বড় এলাকা উন্নয়নের ধাপে ধাপে করা। সমন্বিত ব্যবস্থাপনা নীতি, নগর ও গ্রাম, শিল্প ও কৃষি এলাকায় সমন্বয়। স্মার্ট ব্যবহারের নীতি, স্থানীয় সম্পদের সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করা। সংক্ষেপে উদ্দেশ্য: পরিকল্পিত নগরায়ন, গ্রামীণ উন্নয়ন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত, অপরিকল্পিত জমি ব্যবহার, দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা কমানো। দ্রুত পশ্চাৎ ধাবন কি? 1982 সালে সমুদ্র আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। দ্রুত পশ্চাৎ ধাবন বলতে বোঝায় কোনো প্রক্রিয়া অগ্রগতি বা উন্নয়ন বা যা পূর্বে অর্জিত অবস্থান থেকে হঠাৎ বা দ্রুত বিপরীত দিকে চলে যায়, অর্থাৎ দ্রুত পিছিয়ে যায়, ক্ষয় ঘটে। এটি সাধারণভাবে ব্যবহৃত হয় অর্থনীতি, পরিবেশ, কৃষি, নগরায়ণ, সামাজিক ও প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে। 1982 সালে সমুদ্র আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 1982 সালে সমুদ্র আইনের প্রধান বৈশিষ্ট্য: সমুদ্র সীমা ও অঞ্চল নির্ধারণ। ইউএন ক্লজ 1982 আন্তর্জাতিক সমুদ্রের ব্যবহার সীমা নির্ধারণের জন্য কাঠামো প্রদান করে। প্রধান অঞ্চলগুলো: টেরিটোরিয়াল সি, উপকূল থেকে 12 নটিক্যাল মাইল প্রায় 22.2 কিলোমিটার পর্যন্ত উপকূলীয় রাষ্ট্রের পূর্ণ সার্বভৌমত্ব থাকে, অন্য রাষ্ট্রের জাহাজ নির্দিষ্ট শর্তে প্রবেশ করতে পারে। সুনির্দিষ্ট জলসীমা 24 নটিক্যাল মাইল পর্যন্ত, আইন প্রয়োগ, সীমানা নিরাপত্তা ও সীমান্ত প্রদেশ অঞ্চলে ব্যবহৃত। সর্বাধিক একনেক জোন, সর্বাধিক ইকোনমিক জোন বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন ইইজেড 200 নটিক্যাল মাইল পর্যন্ত উপকূলীয় রাষ্ট্র সম্পদ আরোহণ, সম্পদ, মৎস্য ও খনিজ সম্পদ ব্যবহারের অধিকার রাখে। অন্যান্য রাষ্ট্র নৌ পরিবহন ও বৈজ্ঞানিক গবেষণা করতে পারে। কন্টিনেন্টাল সেলফ সমুদ্র তলদেশে 200 নটিক্যাল মাইল বা প্রয়োজনীয় ক্ষেত্রে 300 নটিক্যাল মাইল পর্যন্ত। তেল, গ্যাস ও খনিজ আরোহণ অধিকার উপকূলীয় রাষ্ট্রের। সমুদ্র সম্পদের ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ আরোহণ, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ নিয়ন্ত্রণ। ইইজেড উপকূলীয় রাষ্ট্রের বিশেষ অধিকার রয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং স্থায়ী ব্যবহার নিশ্চিত করতে ব্যবস্থাপনা। উদাহরণ: কোন উপকূলীয় দেশ ইইজেড এ মাছ ধরা নিয়ন্ত্রণ করতে পারে। তেল, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের শুধু উপকূলীয় রাষ্ট্রের অধিকার। সমুদ্র সংক্রান্ত বিবাদ নিষ্পত্তি, শান্তিপূর্ণ পদ্ধতি নিশ্চিত করা, আলোচনা, সমঝোতা, মধ্যস্থতা, আর্বিট্রেশন। আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। মূলনীতি: বিবাদ সমাধান হতে হবে শান্তিপূর্ণ, নিয়ম ভিত্তিক ও আন্তর্জাতিক আইন অনুযায়ী। পরিবেশ সংরক্ষণ, সমুদ্র দূষণ প্রতিরোধ, উপকূলীয় সমুদ্র পারিপার্শ্বিক পরিবেশ রক্ষা, সমুদ্রের জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। উদাহরণ: শিল্প কারখানা, বর্জ্য সরাসরি সমুদ্রে নিষিদ্ধ, সংরক্ষিত সমুদ্র এলাকা তৈরি করা। নৌ পরিবহন ও নিরাপত্তা, আন্তর্জাতিক জলপথে অবাধ চলাচল নিশ্চিত, জাহাজ বাণিজ্য নিরাপত্তা নিয়ন্ত্রণ, অবৈধ কার্যক্রম রোধ। উদাহরণ: আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ সমুদ্রের পথে মুক্তভাবে চলতে পারে, যুদ্ধকালীন পরিস্থিতি কন্ট্রোল ও নৌ নিরাপত্তা। বৈজ্ঞানিক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা, সমুদ্র গবেষণা, তথ্য বিনিময়, বৈজ্ঞানিক সমীক্ষা, সমুদ্র তলের গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা, নতুন প্রযুক্তি জ্ঞান উন্নয়ন। উদাহরণ: সমুদ্র তলের নতুন খনিজ সম্পদ গবেষণা, আন্তর্জাতিক বিজ্ঞানী দল দ্বারা। প্রশাসনিক ও আইনগত কাঠামো, সমুদ্র ব্যবহার ও সম্পদের জন্য আইনগত কাঠামো প্রদান, উপকূলীয় রাষ্ট্রের অধিকার, আন্তর্জাতিক মান রক্ষা নিশ্চিত, সাম্প্রতিক বিবাদের প্রয়োগযোগ্য আইনগত প্রক্রিয়া সংজ্ঞায়িত। রাষ্ট্রীয় সমুদ্র কি? রাষ্ট্রীয় সমুদ্রের নির্দেশ অতিক্রম কি ও এর শর্তাবলী কি কি? বিদেশি বাণিজ্য জাহাজ কর্তৃক নির্দেশ অতিক্রমের বিধান লঙ্ঘিত হলে উপকূলীয় রাষ্ট্রের অধিকার ও এখতিয়ার কি? বিদেশি যুদ্ধ জাহাজের ক্ষেত্রে কি একই অধিকার ও এখতিয়ার থাকে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পড়লেই হয়তো কমন পেতে পারেন। রাষ্ট্রীয় সমুদ্র সংজ্ঞা: উপকূলীয় রাষ্ট্রের স্বীকৃত সার্বভৌমত্বাধীন
সমুদ্রের সেই অংশ যা উপকূল থেকে সাধারণত 12 নটিক্যাল মাইল প্রায় 22.2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে এবং যেখানে রাষ্ট্রের আইন প্রয়োগ ও শাসন চলতে পারে, অথচ অন্যান্য রাষ্ট্রের জাহাজ নির্দিষ্টভাবে অতিক্রম করতে পারে। সহজভাবে বলা যায়, রাষ্ট্রীয় সমুদ্র আইন রাষ্ট্রীয় সমুদ্র হলো রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন উপকূলীয় সমুদ্র যেখানে রাষ্ট্রের আইন প্রয়োগে থাকে কিন্তু অন্য নির্দেশভাবে যেতে পারে। রাষ্ট্রীয় সমুদ্রের নির্দেশ অতিক্রম কি? সংজ্ঞা: রাষ্ট্রীয় সমুদ্রে বিদেশি জাহাজের সেই চলাচলকে নির্দিষ্ট অতিক্রম বলা হয় যা কোনো ক্ষতিকর বা হুমকি সৃষ্টিকারী কার্যক্রম ছাড়া উপকূলীয় রাষ্ট্রের সমুদ্র সীমা অতিক্রম করে। অর্থাৎ কোনো বাণিজ্যিক বা যুদ্ধজাহাজ জাহাজ যদি শান্তিপূর্ণ উদ্দেশ্য বা ক্ষতি না ঘটিয়ে উপকূলীয় রাষ্ট্রের সমুদ্র অতিক্রম করে তা নির্দিষ্ট অতিক্রম হিসাবে গণ্য হবে। রাষ্ট্রীয় সমুদ্রের নির্দিষ্ট অতিক্রম শর্তাবলী: ইউনিক্লোজ 1982 অনুযায়ী কোনো বিদেশি জাহাজকে রাষ্ট্রীয় সমুদ্র অতিক্রম করতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। শান্তিপূর্ণ উদ্দেশ্য: জাহাজ কার্যকলাপ ক্ষতি বা হুমকি বা আক্রমণ ছাড়া হতে হবে। উদাহরণ: অস্ত্র পরীক্ষা, গুপ্তচর বৃত্তি বা সামরিক আগ্রাসন করা যাবে না। উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্মান করা। রাষ্ট্রীয় আইন, নিরাপত্তা, সম্পদ লঙ্ঘন করা যাবে না। উদাহরণ: সমুদ্র বা উপকূলীয় সম্পদ অবৈধভাবে ব্যবহার করা যাবে না। দ্রুত বা হঠাৎ নয়, স্বাভাবিক গতিতে অতিক্রম। জাহাজ যাত্রা সামঞ্জস্যপূর্ণ ধারাবাহিকভাবে হতে হবে। উপকূলীয় রাষ্ট্রের আইন ও বিধি মেনে চলা। বন্দর নিরাপত্তা, পরিবেশ সংক্রান্ত স্থানীয় নিয়ম মেনে চলা। নির্দিষ্ট কার্যক্রমে সীমিত থাকা। অতিক্রম কেবল বাণিজ্যিক, পরিবহন, গবেষণা বা সমুদ্র পথে চলাচলের জন্য। ক্ষতিকর কাজ যেমন সমুদ্র বা খনন করা যাবে না। প্রকৃত অবস্থার অতিক্রম: সমুদ্রের গভীরতা, ভৌগোলিক বা প্রাকৃতিক অবস্থা পরিবর্তন করে চলাচল করা যাবে না। বিদেশি বাণিজ্য জাহাজ কর্তৃক নির্দিষ্ট অতিক্রম লঙ্ঘনের ক্ষেত্রে উপকূল রাষ্ট্র অধিকার ও এখতিয়ার: যদি কোনো বিদেশি বাণিজ্যিক জাহাজ রাষ্ট্রীয় সমুদ্রের নির্দিষ্ট অতিক্রমের বিধান লঙ্ঘন করে, যেমন ক্ষতিকর কার্যক্রম, দূষণ, অস্ত্র পরিবহন, তাহলে উপকূল রাষ্ট্র অধিকার হলো জাহাজ আটক বা অবরোধ। লঙ্ঘনকারী জাহাজকে স্থায়ীভাবে বা সাময়িকভাবে আটক করা যায়। শাস্তি বা জরিমানা: আইন লঙ্ঘনের জন্য জাহাজ বা মালিককে অর্থনৈতিক শাস্তি আরোপ করা। জাহাজের সীমানার বাইরে পাঠানো। নিরাপত্তা রক্ষার্থে উপকূলীয় কর্তৃপক্ষ জাহাজকে রাষ্ট্রীয় সমুদ্র থেকে চলে যেতে নির্দেশ দিতে পারে। ক্ষতিপূরণ দাবি: যদি জাহাজের কারণে উপকূলীয় সম্পদ বা পরিবেশ ক্ষতি ঘটে তার জন্য ক্ষতিপূরণ দাবি করা যায়। আইনি ব্যবস্থা: জাতীয় আদালত বা আন্তর্জাতিক আইন অনুযায়ী লঙ্ঘনের জন্য মামলা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। বিদেশি যুদ্ধজাহাজের ক্ষেত্রে কি একই অধিকার এখতিয়ার থাকে? বিদেশি যুদ্ধজাহাজ হলে অন্য দেশের নৌবাহিনী বা প্রতিরক্ষা বাহিনীর জাহাজ নির্দিষ্ট অতিক্রম। এর ক্ষেত্রে যুদ্ধজাহাজের জন্য বিশেষ নিয়ম প্রযোজ্য, কারণ এগুলো সামরিক ক্ষমতা সার্বভৌমতার সাথে যুক্ত। ইন্দুক্লোজ 1982 অনুযায়ী যুদ্ধজাহাজ রাষ্ট্রীয় সমুদ্র অতিক্রম করতে পারে, কিন্তু শর্ত থাকে পূর্ব অনুমোদিত এবং অতিক্রম নির্দেশ হওয়া উচিত। না, বিদেশি যুদ্ধজাহাজের ক্ষেত্রে উপকূল রাষ্ট্র অধিকার ব্যক্তির বাণিজ্যিক জাহাজ মতো পুরোপুরি নয়। নির্দেশ অতিক্রমের প্রেক্ষাপট: বিদেশি যুদ্ধজাহাজ সমুদ্র অতিক্রম করতে পারে, কিন্তু সাধারণত পূর্ব উপকূল রাষ্ট্র অনুমতি নেওয়া প্রয়োজন। ইন্দুক্লোজ 1982 আর্টিকেল 20 এটি নির্দিষ্ট অতিক্রম ধরন হতে হবে অথবা ক্ষতি বা হুমকি ছাড়া। লঙ্ঘনের ক্ষেত্রে পার্থক্য: যদি বিদেশি যুদ্ধজাহাজ নির্দিষ্ট অতিক্রম শর্ত লঙ্ঘন করে, যেমন অস্ত্র বা সামরিক সরঞ্জাম নিয়ে হুমকি নির্দেশ করে, গুপ্তচর বৃত্তি করা, পরিবেশ বা উপকূলে ক্ষতি করা, তাহলে উপকূল রাষ্ট্র অধিকার ও এখতিয়ার বাণিজ্যিক জাহাজের তুলনায় ভিন্ন সীমিত। বিষয়: বিদেশি বাণিজ্য জাহাজ, বিদেশি যুদ্ধজাহাজ। আটক বা অপরাধ: রাষ্ট্র পূর্ণভাবে আটক করতে পারে। বিদেশি যুদ্ধজাহাজ সীমিত, সাধারণত সরাসরি আটক না করে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধান করা হয়। জরিমানা শাস্তি: আইন লঙ্ঘনের জন্য আরোপ করা যায়, সাধারণত আরোপ করা যায় না, কারণ যুদ্ধজাহাজকে সার্বভৌমত্ব বা নিরাপত্তা রয়েছে। বহিষ্কার বা সীমানার বাইরে পাঠানো সম্পূর্ণ অধিকার আছে, করা সম্ভব, কিন্তু কূটনৈতিক প্রোটোকল মেনে। ক্ষতিপূরণ দাবি: রাষ্ট্র বা পরিবেশ ক্ষতির ক্ষেত্রে দাবি করা যায়, সীমিত, সাধারণ রাষ্ট্রের সম্মতি বা সমঝোতার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। আইনি ব্যবস্থা: জাতীয় বা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে করা যায়। সীমিত, যুদ্ধজাহাজের ক্ষেত্রে কূটনৈতিক সমঝোতার গুরুত্ব বেশি। মূল কারণসমূহ: সার্বভৌমত্ব স্বীকৃতি: যুদ্ধজাহাজ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সার্বভৌমত্ব সুরক্ষায় থাকে। সামরিক ও কূটনৈতিক জটিলতা: সরাসরি আটক বা শাস্তি দিলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে পারে। নির্দিষ্ট অতিক্রম সত্ত্বেও যুদ্ধজাহাজের জন্য অতিক্রম শান্তিপূর্ণ বা ক্ষতিকর কার্যক্রমবিহীন হতে হবে। সহজভাবে বলা যায়, যুদ্ধজাহাজের ক্ষেত্রে উপকূলীয় রাষ্ট্র অধিকার সীমিত ও কূটনৈতিক, কিন্তু বাণিজ্য জাহাজের ক্ষেত্রে পূর্ণরূপে আইনের শাসনাধীন। 6 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এই আন্তর্জাতিক আইনের বি গ্রুপের। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, আঞ্চলিক ভূখণ্ডের সংজ্ঞা দাও। রাষ্ট্রীয় এখতিয়ারভুক্ত এবং রাষ্ট্রীয় বহির্ভূত সমুদ্র অঞ্চলসমূহের শ্রেণীবিন্যাস করো। একটি মুখ্য মামলার বিশেষ প্রসঙ্গ সহ আঞ্চলিক সমুদ্র উপকূলের রাষ্ট্রের অধিকার এবং দায়িত্বসমূহ আলোচনা করো। আঞ্চলিক ভূখণ্ড বলতে কি বোঝো? একটি রাষ্ট্রের অন্তর্গত একাধিক দ্বীপ বা তাদের মধ্যে থাকা জলসীমার সমষ্টি, যা একত্রে রাষ্ট্রের সার্বভৌম ভূখণ্ড হিসেবে স্বীকৃত।
অর্থাৎ শুধুমাত্র দ্বীপ নয়, দ্বীপগুলোর মধ্যে থাকা জল ও আঞ্চলিক ভূখণ্ডের অংশ। আঞ্চলিক ভূখণ্ড হলো রাষ্ট্র দ্বীপসমূহ এবং তাদের মধ্যে থাকা জলসীমা সমষ্টি যা রাষ্ট্রের সার্বভৌমত্ব অধীনে থাকে এবং আন্তর্জাতিক নৌপথ সীমিত সত্ত্বে ব্যবহার করা যায়। রাষ্ট্রীয় এখতিয়ারভুক্ত সমুদ্র অঞ্চলের শ্রেণীবিন্যাস। সংজ্ঞা: রাষ্ট্রীয় এখতিয়ারভুক্ত সমুদ্র অঞ্চলে সেই অঞ্চল যেখানে উপকূলীয় রাষ্ট্রের আইন ও নিয়ন্ত্রণ প্রযোজ্য এবং রাষ্ট্রের অধিকার অনুযায়ী সম্পদ আহরণ, নিরাপত্তা ও পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে। ইউনিক্লোজ 1982 অনুযায়ী রাষ্ট্রীয় এখতিয়ারভুক্ত সমুদ্র অঞ্চলগুলো হলো উপকূলীয় জল। সীমা: উপকূল হতে 12 নটিক্যাল মাইল পর্যন্ত অধিকার, এক পূর্ণ সার্বভৌমত্ব, রাষ্ট্র আইন ও প্রয়োগ, নিরাপত্তা প্রতিরক্ষা, বন্দর নিয়ন্ত্রণ ও নৌপথ রক্ষা। 3. উপকূলীয় সম্পদের ব্যবহার ও প্রাকৃতিক সম্পদ আরোহণ। শর্ত: অন্য রাষ্ট্রের জাহাজ নির্দিষ্ট অতিক্রম অনুমোদিত যদি ক্ষতিপূরণ কার্যক্রম না করে। দায়িত্ব: নির্দোষ নৌচলাচল নিশ্চিত করা, পরিবেশ সংরক্ষণ করা। আঞ্চলিক জল। সীমা: দ্বীপগুলো বাহ্যিক প্রান্তের দিয়ে সংজ্ঞায়িত। অধিকার: দ্বীপ বা তাদের মধ্যে থাকা জলসীমা রাষ্ট্রের পূর্ণ সার্বভৌমত্ব, আন্তর্জাতিক জাহাজের অনুমোদন, প্রাকৃতিক সম্পদ আরোহণ। দায়িত্ব: নির্দিষ্ট নৌপথে খোলা রাখা, নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ। উদাহরণ: ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালদ্বীপ। কন্টিনেন্টাল শেলফ। সীমা: উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত, প্রয়োজনে আরো বাড়ানো যেতে পারে ইউএন ক্লজ অনুযায়ী। অধিকার: প্রাকৃতিক সম্পদ আরোহণ, তেল, গ্যাস, খনিজ। উপকূলীয় রাষ্ট্র নিয়ন্ত্রণ সীমিত, সমুদ্র শুধুমাত্র সম্পদ ব্যবহারের অধিকার। দায়িত্ব: সম্পদের সুষ্ঠু ব্যবহার, পরিবেশ রক্ষা, আন্তর্জাতিক নীতি অনুসরণ। 4. একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল। সীমা: উপকূল থেকে 200 নটিক্যাল। অধিকার: মাছ ধরা, তেল, গ্যাস আহরণ, খনিজ সম্পদের ব্যবহার, একচেটিয়া অধিকার। সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা, অনুমোদন বা নিয়ন্ত্রণ। শর্ত: পূর্ণ সার্বভৌমত্ব নেই, অন্য রাষ্ট্রের নির্দিষ্ট নৌপথ ও বাণিজ্যিক কার্যক্রম অনুমোদিত। দায়িত্ব: পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা। পরিশেষে রাষ্ট্রীয় এখতিয়ার সমুদ্র অঞ্চলে রাষ্ট্রের সার্বভৌমত্ব বা সীমিত অধিকার থাকে যেখানে আইন প্রয়োগ, সম্পদ আহরণ এবং পরিবেশ সংরক্ষণ করা হয়। রাষ্ট্রীয় বহির্ভূত সমুদ্র অঞ্চলসমূহ শ্রেণীবিন্যাস করো। রাষ্ট্রীয় বহির্ভূত সমুদ্র অঞ্চলসমূহ শ্রেণীবিন্যাস করা বিস্তারিতভাবে। রাষ্ট্রীয় বহির্ভূত সমুদ্র অঞ্চলসমূহ সংজ্ঞা: রাষ্ট্রীয় বহির্ভূত সমুদ্র অঞ্চলগুলো হলো উপকূলীয় রাষ্ট্রের পূর্ণ সার্বভৌমত্বের বাইরে থাকা সমুদ্র যেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী সকল রাষ্ট্রের সমান অধিকার ও বা সীমিত নিয়ন্ত্রণ প্রয়োজন। ইউএন ক্লজ 1982 অনুযায়ী প্রধান বহির্ভূত সমুদ্র অঞ্চলগুলো হলো উন্মুক্ত সমুদ্র বা হাই সি। সীমা: ইপিইজেড 200 নটিক্যাল মাইলের বাইরে। বৈশিষ্ট্য: অধিকার: সকল রাষ্ট্রের জন্য উন্মুক্ত, স্বাধীন নৌপথ ও বাণিজ্য চালানো যায়। মাছ ধরা, বৈজ্ঞানিক গবেষণা, পরিবেশ পর্যবেক্ষণ। কোন রাষ্ট্রের পূর্ণ সার্বভৌমত্ব নেই। কোন রাষ্ট্রের পূর্ণ সার্বভৌমত্ব নেই। দায়িত্ব: আন্তর্জাতিক আইন ও নীতি অনুসরণ করা, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা, সমুদ্রের শান্তিপূর্ণ ব্যবহার বজায় রাখা। আন্তর্জাতিক সেলফ। সীমা: ইজেডের বাইরে কিন্তু প্রাকৃতিক সেলফ বা সমুদ্রতলের অংশ। অধিকার: প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস, খনিজ আহরণ করতে পারা যায়। সম্পদ আহরণ, ইন্টারন্যাশনাল সি অনুমোদন। প্রয়োজনীয় দায়িত্ব: আন্তর্জাতিক নিয়ম অনুসরণ, পরিবেশ সংরক্ষণ, ক্ষতিরোধ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা। বিশেষ অঞ্চল: কিছু অঞ্চল আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী বিধিনিষেধ যুক্ত নিয়ন্ত্রিত। উদাহরণ: সমুদ্রের কিছু অংশ যেখানে নির্দিষ্ট পরিবেশ বা সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ প্রয়োজন হয়। প্রতি রাষ্ট্রের সীমিত নিয়ন্ত্রণ কিন্তু আন্তর্জাতিক তত্ত্বাবধান। মূলধন: রাষ্ট্রীয় বহির্ভূত অঞ্চল কোন রাষ্ট্রের পূর্ণ সার্বভৌমত্ব নাই। আন্তর্জাতিক আইন অনুযায়ী সকল রাষ্ট্রের সমান বা সীমিত অধিকার প্রযোজ্য। পরিবেশ সংরক্ষণ, শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। পরিশেষে রাষ্ট্রীয় বহির্ভূত সমুদ্র হলো এমন সমুদ্র যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্ব নেই তবে আন্তর্জাতিক নিয়ম ও সমান অধিকার প্রযোজ্য। আঞ্চলিক সমুদ্র উপকূলীয় রাষ্ট্রের অধিকার ও দায়িত্ব। আঞ্চলিক সমুদ্রের সংজ্ঞা: আঞ্চলিক সমুদ্র হলো একাধিক দ্বীপের সমষ্টি যা তাদের মধ্যে থাকা জলসীমা উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব আওতায় আসে। মূল উদাহরণ: ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালদ্বীপ। উপকূলীয় রাষ্ট্রের অধিকার: সার্বভৌমত্ব, আইনের প্রয়োগ। আঞ্চলিক জলে রাষ্ট্রের পূর্ণ আইন প্রয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা অধিকার রয়েছে। রাষ্ট্রের আইন অনুযায়ী নৌযান নিয়ন্ত্রণ করা যায়। সম্পদের ব্যবস্থাপনা: মাছ, তেল, গ্যাস, খনিজ সম্পদ আহরণের অধিকার। জলবায়ু, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক জীববৈচিত্র্য সংরক্ষণ। আন্তর্জাতিক নৌপথ নিয়ন্ত্রণ: এর মাধ্যমে আন্তর্জাতিক জাহাজ নির্দিষ্টভাবে চলাচল করতে পারে। রাষ্ট্র এই নৌপথের নিরাপত্তা নিয়ন্ত্রণ রাখতে পারে। সমুদ্র আইনের নিয়ন্ত্রণ: বিদেশি যুদ্ধজাহাজ বা বাণিজ্যিক জাহাজ চলাচল করলে রাষ্ট্রের নির্দেশ অতিক্রম বা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণ করতে পারে। উপকূলীয় রাষ্ট্রের দায়িত্ব: নির্দিষ্ট নৌপথ নিশ্চিত করা। আন্তর্জাতিক জাহাজ নির্দিষ্টভাবে চলতে পারে কিন্তু ক্ষতিকর বা হুমকি সৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ। পরিবেশ সংরক্ষণ: জলদূষণ, প্রাকৃতিক সম্পদ ক্ষয়, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা নিশ্চিত করা। নিরাপত্তা: আন্তর্জাতিক আইন মানা। আন্তর্জাতিক আইন অনুসারে নৌপথ ও সম্পদ ব্যবস্থাপনা করতে হবে। মুখ্য মামলা। প্রেক্ষাপট: চীন দক্ষিণ চীন সাগরে বিশাল অংশে
9 লাইন ব্যবহার করে আঞ্চলিক জল দাবি করেছিল। ফিলিপাইন ইউএনক্লস 1982 অধীনে 2013 সালে মামলা দায়ের করে। আদালতের প্রধান সিদ্ধান্ত, চীন 9 লাইন আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ফিলিপাইনে ইজেড বা আঞ্চলিক জলসীমা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ফিলিপাইনে আঞ্চলিক জলসীমা সার্বভৌমত্ব বা ব্যবস্থাপনার পূর্ণ অধিকার নিশ্চিত। আন্তর্জাতিক নৌপথের ব্যবহার স্বীকৃত, তবে রাষ্ট্রের নিরাপত্তা পরিবেশ রক্ষা নিশ্চিত করতে হবে। গুরুত্ব, আঞ্চলিক জলসীমা উপকূলীয় রাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অধিকার স্পষ্ট। আন্তর্জাতিক নৌপথ ও পরিবেশ সংরক্ষণের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিশ্চিত। অধিকার ও দায়িত্ব বিষয়, উপকূলীয় রাষ্ট্রের অধিকার, উপকূলীয় রাষ্ট্রের দায়িত্ব। সার্বভৌমত্ব, আইন প্রয়োগ, নিরাপত্তা প্রশাসন, আন্তর্জাতিক নৌপথ নিরাপদ রাখা। সম্পদ ব্যবস্থাপনা, মাছ, তেল, গ্যাস, খনিজ আরোহণ। পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ বিষয়, উপকূলীয় রাষ্ট্রের অধিকার, উপকূলীয় রাষ্ট্রের দায়িত্ব। আন্তর্জাতিক সি ল্যান্স প্যাসেজ এর ব্যবস্থাপনা, নিরাপত্তা। নির্দোষ নৌপথে নিশ্চিত করা, নৌপথ অনুমোদন। নিরাপত্তা ও নিয়ন্ত্রণ, বৈদেশিক জাহাজ পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও ইউএনক্লস অনুযায়ী আচরণ, আন্তর্জাতিক আইন মানা। পরিশেষে আঞ্চলিক সমুদ্রের উপরে উপকূল রাষ্ট্রের সার্বভৌমত্ব, সম্পদ ব্যবস্থাপনা অধিকার পূর্ণ হয়, তবে আন্তর্জাতিক নৌপথ, নির্দোষ চলাচল এবং পরিবেশ সংরক্ষণ রাষ্ট্রের দায়িত্ব অপরিহার্য। এই ছিল হচ্ছে গ্রুপ বি এর প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো পড়লে আপাতত আপনারা কমন হয়তো পেয়ে যাবেন। আর এই প্রশ্নগুলো এমনভাবে করে দেওয়া হয়েছে, এমনভাবে উত্তরগুলো তৈরি করা হয়েছে যে প্রশ্নগুলো যে আপনারা পড়লেই আপনাদের মনে থাকবে। তো আর এই প্রশ্নটার পিডিএফ ফাইলটির লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে আপনারা ক্লিক করে আমার ওয়েবসাইটে গিয়ে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিয়ে পড়ে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।